পরের দিন জেকে এন্টারপ্রাইজের টপ ফ্লোর সিও কেবিন। কেবিনের ভিতরটা পুরোপুরি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিমের, একদম জাংকুকের ব্যক্তিত্বের মতো ঠান্ডা এবং নিষ্প্রাণ। জাংকুক তার বিশাল ডেস্কের চেয়ারে বসে ল্যাপটপে কাজ করছে। পরনে আজ নেভি ব্লু শার্ট, হাতা গোটানো, টাই একটু লুজ করা। দরজায় নক হয়। জাংকুকের পার্সোনাল সেক্রেটারি ইউনা, যে জাংকুকের প্রতি সিক্রেটলি ক্রাশড এবং একটু বেশি ফ্ল্যাট করার চেষ্টা করে। স্যার, কিম ইন্টেরিয়ার্স থেকে মিস কিম তেয়ং এসেছেন বাজেট আর ফাইনাল ব্লুপ্রিন্ট অ্যাপ্রুভ করতে। ওকে বাইরে ওয়েট করতে বলো, আমি ব্যস্ত। বাট স্যার, উনি তো গত 40 মিনিট ধরে ওয়েট করছেন। জাংকুক এবার ল্যাপটপ থেকে চোখ তুলে ইউনার দিকে তাকায়। ওর চোখের বরফ শীতল দৃষ্টি দেখে ইউনা ঢোক গিলে চুপ হয়ে যায়। আমার কথা কি বুঝতে তোমার কোনো সমস্যা হচ্ছে ইউনা? আমি বলেছি ওকে ওয়েট করতে। সরি স্যার, আমি বলছো নাকি? কথাটা বলেই দ্রুত বেরিয়ে যায় ইউনা। জাংকুক ল্যাপটপ বন্ধ করে দেয়, একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে হেলান দিয়ে বসে। চোখ বন্ধ করতেই তের সেই শান্ত সুন্দর মুখটা ভেসে ওঠে। জাংকুক দাঁতে দাঁত চেপে ইন্টারকমের বাটনটা প্রেস করে। ইউনা, সেন্ড হার। কিছুক্ষণ পর দরজা খুলে ভিতরে ঢুকেতে আজ ওর পরনে একটা ফর্মাল বেজ কালারের প্যান্ট স্যুট, চুলগুলো স্ট্রেট করে ছেড়ে দেওয়া, হাতে একটা ভারী ফাইল। জাংকুকের সামনে এসে দাঁড়াতে পুরো ঘরের তাপমাত্রা যেন কয়েক ডিগ্রি কমে যায়। গুড মর্নিং মিস্টার জন, এটা বিয়ের ভ্যানু, ফাইনাল বাজেট আর ডেকোরেশনের লিস্ট। আপনার সিগনেচার লাগবে। জাংকুক তের দিকে না তাকিয়ে ফাইলটা হাতে নেয়। ইচ্ছে করে পাতাগুলো খুব ধীরে ধীরে উল্টায়, শুধু থেকে দাঁড় করিয়ে রেখে অস্বস্তিতে ফেলার জন্য। তে চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিন্তু জাংকুকের এই অবজ্ঞা ওর বুকে সূচের মতো বেঁধে। এরপর জাংকুক ফাইলটা টেবিলের উপর ছুঁড়ে ফেলে দিল। ডিস্ট্রেস। তে অবাক হলো, কিন্তু রাগটা কন্ট্রোল করে বলল, এক্সকিউজ মি, এখানে সবকিছুই মিস জিমিনের পছন্দ অনুযায়ী করা হয়েছে। ট্রাস্ট বলছেন মানে? জাংকুক চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে দুই হাত টেবিলের উপর ভর দিয়ে তের দিকে ঝুঁকে আসে। জিমিনের পছন্দ হতে পারে, কিন্তু বিলটা পে করছি আমি। ফ্লোরাল অ্যারেঞ্জমেন্টের জন্য এত বাজেট, আর এই লাইটিং, আমি কি কোনো সস্তার মেলায় টাকা ইনভেস্ট করছি নাকি? মিস্টার জন, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আপনি শহরের সবচেয়ে বেস্ট ডিজাইনারকে হায়ার করেছেন। আমার কাজের একটা স্ট্যান্ডার্ড আছে। আর হ্যাঁ, আপনি যদি এই প্রজেক্টের বাজেট নিয়ে এত আনস্যাটিসফাইড হন, তাহলে কন্ট্রাক্টটা ক্যান্সেল করে দিন। আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। তে ফাইলটা তুলে নেওয়ার জন্য হাত বাড়ায়, কিন্তু জাংকুক খপ করে ওর হাতটা ধরে ফেলে। তের শরীর কেঁপে ওঠে। জাংকুকের হাতে সেই চেনা স্পর্শ। জাংকুক টেবিল ঘুরে এসে তের একদম সামনে এসে দাঁড়ায়। দুজনের মধ্যে দূরত্ব প্রায় নেই বললেই চলে। জাংকুক এবার গলা নামিয়ে ফিসফিস করে কিন্তু পজিটিভ টোনে বলে ওঠে, এত সহজে পালিয়ে যাওয়ার চেষ্টা করো না তেয়ং। 5 বছর আগে যেটা করেছিলে সেটার সুযোগ আমি আর দেব না। তের চোখ দুটো ছলছল করে ওঠে, কিন্তু তাও সে নিজেকে শক্ত রাখে। আমি পালিয়ে যাচ্ছি না। আপনি অকারণে আমার কাজে খুঁত ধরছেন।
জাংকুক বাঁকা হেসে তের হাতটা ছেড়ে দেয়। কন্ট্রাক্ট ক্যান্সেল হবে না, কারণ আমার বোন তোমাকে চায়। কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? এই বিয়ের প্রজেক্ট শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন সকালে তোমাকে আমার অফিসে এসে আমাকে কাজের রিপোর্ট দিতে হবে। আমার অ্যাপ্রুভাল ছাড়া তুমি একটা সুতো চেঞ্জ করতে পারবে না। এটা অসম্ভব। আমার সাইটে অনেক কাজ থাকে। আমি প্রতিদিন আপনার অফিসে এসে বসে থাকতে পারবো না। জাংকুক তার চেয়ারে ফিরে এসে বসতে বসতে বলে, দ্যাটস ইয়োর প্রবলেম মিস কিম। শর্ত মানলে কাজ করো, না হলে জিমিনকে গিয়ে বলো যে তুমি ইনক্যাপাবল। চয়েস ইজ ইয়োর্স। তে রাগে কাঁপতে কাঁপতে ফাইলটা টেবিল থেকে তুলে নেয়। জাংকুক জানে তে নিজের কাজ নিয়ে কতটা প্যাশনেট। সে কখনোই হার মানবে না। ফাইন, আমি প্রতিদিন রিপোর্ট দেব, বাট রিমেম্বার মিস্টার জন, আই অ্যাম অনলি ডুইং দিস ফর জিমিন। তে হনহন করে কেবিন থেকে বেরিয়ে গেল। জাংকুক দরজার দিকে তাকিয়ে একটা স্যাড স্মাইল দিল। অ্যাটলিস্ট এই বাহানায় তোমাকে প্রতিদিন চোখের সামনে তো দেখতে পাবো। তের বাড়ি, লিভিং রুম। রাত তখন 8টা। তে ক্লান্ত হয়ে বাড়ি ফেরে। দরজা খুলতেই শোনে ভিতরে তুমুল ঝগড়া চলছে। ওর দাদা আরএম আর বৌদি জিন, ওরা নিজেদের মধ্যে তর্কাতর্কি করছে। লিভিং রুমের সোফায় বসে তাদের 3 বছরের মেয়ে আরিয়া ভয়ে কাঁদছে। জিন কাঁদতে কাঁদতে একটা সুটকেসের ভিতর কাপড় ভরছে। আমি আর পারছি না নামজুন, তোমার কাছে তোমার কোম্পানি ছাড়া আর কিছুর ভ্যালু নেই। আমি আর আরিয়া কি জাস্ট তোমার ঘরের আসবাবপত্র? আরে মাথা চেপে ধরে হতাশ গলায় বলে, জিন, বোঝার চেষ্টা করো। আমার বিজনেস এখন একটা ক্রুশিয়াল স্টেজে আছে। আমি তো আমাদের ফিউচারের জন্যই খাটছি। তুমি কেন সবসময় এত রিয়াক্ট করো? আমি রিয়াক্ট করি? গত সপ্তাহে আরিয়ার অ্যানুয়াল ফাংশন ছিল, তুমি যাওনি। আমার শরীর খারাপ ছিল, তুমি খোঁজও নাওনি। দিস ম্যারেজ ইজ ডেড নামজুন। আমি কালই ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। আরএম এবার চিৎকার করে বলে ওঠে, ফাইন, যা খুশি তাই করো। তুমি কখনোই আমাকে বুঝতে চাওনি। তে আর সহ্য করতে না পেরে ছুটে গিয়ে আরিয়াকে কোলে তুলে নেয়। ছোট্ট আরিয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর তের গলাটা জড়িয়ে ধরে আছে। কি হচ্ছে সব? তোমরা কি পাগল হয়ে গেছো? একটা ছোট্ট বাচ্চার সামনে এইভাবে কেউ চেঁচায়? জিন তের দিকে তাকিয়ে একটু শান্ত হয়ে যায়। তে প্লিজ, আমাকে আর আটকেও না। আমি আজ রাতে বাবার বাড়ি চলে যাব, কিন্তু আরিয়া ও এখানেই থাকবে। তোমরা যে যা পারো করো, ও আমার কাছে থাকবে। হলো তাই। জিন সুটকেস নিয়ে কিছুক্ষণ পর সেখান থেকে বেরিয়ে গেল। আরএম সোফায় ধপ করে বসে পড়ে 2 হাতে মুখ ঢেকে ফেলে। তে আরিয়াকে বুকে জড়িয়ে দাঁড়িয়ে থাকে। ওর নিজের জীবনটাও ভাঙা, আর এখন ওর দাদার সংসারটাও ভাঙতে চলেছে। ভালোবাসার উপর থেকে ওর যেন বিশ্বাসটা উঠে যাচ্ছে। রাত 11টার দিকে তের বেডরুমে। আরিয়াকে তার রুমে ঘুম পাড়িয়ে তে নিজের রুমে আসে। ব্যালকনির স্লাইডিং ডোরটা খুলে দেয়। কনকনে ঠান্ডা হাওয়া এসে ওর মুখে লাগে। ও নিজের ডায়েরিটা খোলে। ডায়েরির ভিতর থেকে একটা শুকনো লাল গোলাপের পাপড়ি বেরিয়ে আসে। তে ডুবে যায়
তার 5 বছর আগের অতীতের পাতায়। ফ্ল্যাশব্যাক 5 বছর আগে, কলেজ ক্যাম্পাস। স্থান কলেজের লাইব্রেরি। তে তখন একদম সাদা সিধে একটা মেয়ে, চোখের চশমা, চুল দুই দিকে বিনুনি করা। ও লাইব্রেরির ওপরের তাক থেকে একটা বই পড়ার জন্য সেটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু ওর হাইট সেখানে পৌঁছায় না। হঠাৎ পিছন থেকে একটা লম্বা হাত এসে তেকে চমকে দেয়। সে ফিরে দেখে জাংকুক দাঁড়িয়ে আছে, মুখে সেই ভুবন ভুলানো হাসি, চোখে দুষ্টুমি। জাংকুক বইটা তের দিকে এগিয়ে দিয়ে কিউট গলায় বলে, এই হাইট মে এই কাজ আর তোমার দ্বারা হবে না, বাট मैं हूं না, এই না তোমার বই। তেও কিছুটা লজ্জায় লাল হয়ে গিয়ে থ্যাংক ইউ জাংকুক। জাংকুক এবার একটু এগিয়ে আসে, তের কানের কাছে মুখে এনে ফিসফিস করে বলে, আমাকে থ্যাঙ্কস বলতে হবে না, তুমি শুধু প্রমিস করো জীবনে যখনই কোনো কিছু নাগালের বাইরে মনে হবে তুমি আমাকে ডাকবে, আমি সবসময় তোমার কাছে থাকতে চাই। তের চোখ আনন্দে চকচক করে ওঠে। জাংকুক আলতো করে তের কপালে একটা চুমু খায়। ফ্ল্যাশব্যাক এখানেই শেষ। তে ফিরে আসে বর্তমানে। ব্যালকনিতে দাঁড়িয়ে সে অঝরে কেঁদে দেয়। ডায়েরির পাতাগুলো ওর চোখের জলে ভিজে যাচ্ছে। তুমি কথা রাখোনি জাংকুক, তুমি কথা রাখোনি। তুমি তো সত্যিটা জানতেও চাইলে না কেন আমি সেদিন বাধ্য হয়েছিলাম তোমাকে ছাড়তে। বিয়ের ভ্যানু, হোটেল বলরুম, পরের দিন দুপুর 2টো। সাইটে কাজ করছে। আজ ওর সাথে আছে ওর কলিগ এবং সিনিয়র ডিজাইনার বোগম। বোগম তাকে মনে মনে খুব পছন্দ করে আর তের খুব কেয়ারও করে। তে একটা ফ্লোরাল স্ট্যান্ড সেট করতে গিয়ে ওর হাতটা হালকা ছুড়ে যায়। আউচ! বোগম সঙ্গে সঙ্গে ছুটে এসে তের হাতটা ধরে ফেলে। আরে তে, কি করলে এটা? দেখি দেখি, রক্ত বের হচ্ছে তো। বোগম এবার পকেট থেকে একটা রুমাল বের করে তের আঙুলগুলোয় খুব সাবধানে মুছে দেয়। তারপর তের মুখের দিকে তাকিয়ে একটু হাসে। তুমি এত কেয়ারলেস কেন বলো তো? আর ওই দেখো, তোমার গালে ধুলো লেগে আছে। বলেই বোগম হাত বাড়িয়ে তের গাল থেকে ধুলোটা পরিষ্কার করতে নেয়। তে একটু অস্বস্তিতে পিছিয়ে যায়, কিন্তু সে হাসে। থ্যাঙ্কস বোগম। ঠিক সেই মুহূর্তে বলরুমের মেইন গেট দিয়ে এন্ট্রি নেয় জাংকুক, ওর সাথে ভ্যানু ম্যানেজার। জাংকুক কাজ দেখতে এসেছিল, কিন্তু ওর চোখ গিয়ে আটকে যায় বোগম আর তের দিকে। বোগমের হাত তের গালে। মুহূর্তের মধ্যে জাংকুকের চোখের দৃষ্টি বদলে যায়। ওর ভিতরে পজিটিভ মনস্টারটা যেন জেগে ওঠে। 5 বছর পর আজও অন্য কারোর সাথে থেকে দেখলে ওর রক্ত ফুটতে শুরু করে। জাংকুক হাতের ঘড়িটা ঠিক করে চোয়াল শক্ত করে হনহন করে ওদের দিকে এগিয়ে যায়। আমি এখানে কাজের জন্য পে করছি, কোনো রোম্যান্টিক ডেট স্পট খোলার জন্য নয়, মিস কিং। তে আর বোগম চমকে গিয়ে ঘুরে তাকায়। জাংকুকের চোখে যেন আগুন জ্বলছে।